আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা সরাসরি প্রবেশ করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের কালজয়ী সৃষ্টি ১৯৭১-এর এক গভীর মনস্তাত্ত্বিক জগতে। কিভাবে আস্ত একটি সমাজ, একটি দেশের মানুষের মনস্তত্ত্ব শুধুমাত্র একটি গ্রামের ঘটনার ভেতর দিয়ে একদম নিখুঁতভাবে ফুটে ওঠে, আজ আমরা ঠিক সেটাই বিশ্লেষণ করব। মানে, এটা শুধু কোনো সাধারণ যুদ্ধের বিবরণ নয়, এটি হলো আতঙ্কের একটা মাইক্রোকসম বা অণুজগৎ। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আচ্ছা, একটু ভাবুন তো, কি ঘটে যখন যুদ্ধের এক নির্মম নিষ্ঠুর যন্ত্র আচমকা এসে পড়ে একেবারে শান্ত, সন্দেহমুক্ত একটা গ্রামের ওপর? সাধারণ আটপোড়ে জীবনের সাথে আসন্ন এক বিশাল ধ্বংসযজ্ঞের যে ভয়ঙ্কর বৈপরীত্য, ঠিক এটাই এই গল্পের মূল ভিত্তি। আর এই বিষয়টা মাথায় রেখেই আমরা সামনের দিকে এগোব। পর্ব ১, নীলগঞ্জ, একটি সাধারণ গ্রাম। চলুন নীলগঞ্জ গ্রামের মানুষগুলোর সাথে একটু পরিচিত হই। এখানে আছেন মীর আলী, সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। তিনি অন্ধ, কানেও কম শোনেন, বেঁচে থাকার প্রাত্যহিক কাজগুলো করতেই যার দিন পার হয়ে যায়। আছেন আজিজ মাস্টার, গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার। মানুষটা হাঁপানিতে ভোগেন, স্বভাবের দিক দিয়ে বেশ ভীতু, আর গোপনে গ্রামেরই এক মেয়েকে নিয়ে কবিতা লেখেন। আরও আছেন নীলু সেন, একসময়ের ধনী বংশের উত্তরাধিকারী, যিনি এখন তার ভাগ্নে বলাইকে নিয়ে এক ধ্বংসপ্রায় পুরনো দালানে থাকেন। আর আছেন মসজিদের ইমাম সাহেব। এই গ্রামের কেউ না হয়েও তিনি এখানে চিরস্থায়ীভাবে থেকে যেতে চান। একটু খেয়াল করলেই বুঝবেন, এই চরিত্রগুলো ঠিক আমাদের চারপাশের অতি পরিচিত মানুষদের মতোই। মানে, এই গ্রামটির মূল গল্পটা আবর্তিত হয় খুব সাধারণ বেঁচে থাকার লড়াই, না পাওয়া প্রেম, ছোটখাটো বিবাদ আর টিকে থাকার চেষ্টা নিয়ে। আর ঠিক এখানেই গল্পের আসল শক্তিটা লুকিয়ে আছে। পটভূমি যত বেশি সাধারণ আর মানবিক হবে, সেখানে ঘটে যাওয়া ট্র্যাজেডির আঘাতটাও ঠিক ততটাই তীব্র হবে, তাই না? পর্ব ২, এক অদৃশ্য আতঙ্কের আগমন। কিভাবে একটা একদম স্বাভাবিক রাত ধীরে ধীরে এক ভয়ঙ্কর সকালের রূপ নেয়, সেটা একটু লক্ষ্য করা যাক। মাঝরাত, কুকুরগুলো অস্বাভাবিকভাবে ডেকে ওঠে। প্রকৃতি যেন আগে থেকেই বিপদের আঁচ পেয়ে গেছে। এরপর ভোরের আলো ফোটার সময় ইমাম সাহেব দেখতে পান একদল সৈন্য নিঃশব্দে মসজিদ পেরিয়ে যাচ্ছে। কোনো আওয়াজ নেই, কোনো মার্চ করা নেই, শুধু নিঃশব্দ পদচারণা। আর সকাল ৭টায় গ্রামবাসীরা কৌতূহলী হয়ে স্কুলঘরের দিকে এগোয়। মেজর এজাজ আহমেদের নেতৃত্বে ওই ৫০ জন সৈন্যের গ্রামে প্রবেশ করার এই ধরনটা ছিল রীতিমতো সুপরিকল্পিত এবং ভীতিকর। এখানে এক করুণ পরিহাস দেখতে পাওয়া যায়। গ্রামের মানুষজন একেবারে সরল বিশ্বাসে একটা পাকিস্তানি পতাকা নিয়ে হাজির হয়। তারা পাকিস্তান জিন্দাবাদ, ইকবাল জিন্দাবাদ বলে স্লোগান পর্যন্ত দেয়, এই ভেবে যে এতে করে বোধহয় সশস্ত্র সৈন্যরা খুশি হবে। তারা বিশ্বাস করে এরা হয়তো শুধু গ্রামটা পার হয়ে যাচ্ছে, নিজেদের ওপর যে এক প্রাণঘাতী বিপদ নেমে আসতে যাচ্ছে সে ব্যাপারে তারা একেবারে অজ্ঞ। নিরাপত্তার এই ভ্রান্তিটা আসলেই খুব মর্মান্তিক। পর্ব ৩, মনস্তাত্ত্বিক যুদ্ধ। এবার আসি মেজর এজাজের কথায়। তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আজিজ মাস্টারের মানসিক স্থিতি ভেঙে চুরমার করে দেন। শুরুটা হয় অত্যন্ত ভদ্রভাবে, চেয়ার, কফি এবং সিগারেটের প্রস্তাব দিয়ে। এরপর অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে আজিজ মাস্টারের লেখা কবিতা নিয়ে আলোচনা করা হয়, এমনকি মালার সাথে তার বিয়ের মিথ্যে আশ্বাসও দেওয়া হয়। যখন মাস্টার পুরোপুরি বিভ্রান্ত আর কিছুটা নিশ্চিন্ত, ঠিক তখনই আসে মোক্ষম আঘাত। মেজর অত্যন্ত ঠান্ডা গলায় বুঝিয়ে দেন যে তিনি জানেন জলার ভেতরে মুক্তিবাহিনী লুকিয়ে আছে। এই মনস্তাত্ত্বিক ফাটটি যে কোনো শারীরিক নির্যাতনের চেয়ে কোনো অংশেই কম ভয়াবহ নয়। এখানে একেবারে বিপরীত দুটো চরিত্র খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। একদিকে মেজর এজাজ, শান্ত, ভদ্র, কিন্তু ভয়াবহ রকমের হিসেবি এবং আপাতদৃষ্টিতে বেশ যুক্তিবাদী। অন্যদিকে আজিজ মাস্টার, হাঁপানিতে ভোগা, ভয়ে কাঁপতে থাকা একজন মানুষ, যার যাবতীয় আত্মসম্মান ধুলোয় মিশে গেছে ভয়ে প্রস্রাব করে ফেলার মতো পরিস্থিতির মধ্য দিয়ে। শারীরিক কোনো আঘাত ছাড়াই কিভাবে একজন মানুষকে পুরোপুরি বশীভূত করে ফেলা যায়, এটা তার একটা নিখুঁত উদাহরণ। মানুষের মন কত দ্রুত যুক্তির জগৎ থেকে আদিম ভীতির জগতে ছিটকে পড়তে পারে, এটা আমাদের সেটাই মনে করিয়ে দেয়। পর্ব ৪, নিরাপত্তার ভ্রান্তি যখন ভেঙে চুরমার। মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের পর নেমে আসে সরাসরি শারীরিক নির্মমতা। শুধু একটু বেশি কথা বলার অপরাধে ইমাম সাহেবকে শারীরিকভাবে মারাত্মক লাঞ্ছিত করা হয়। তার মুখ ফুলে রক্ত বের হতে থাকে। নীলু সেনকে তার নিজের ঘরের দরজায় কোনো কারণ বা সতর্কবাণী ছাড়াই গুলি করে হত্যা করা হয়। আর বদিউজ্জামান, সে গলা পর্যন্ত জলার পানিতে ডুবে থেকে দেখে কিভাবে ৪০ জন রাজাকার মিলিটারিদের সাথে গ্রামে এসে প্রবেশ করে। এই তথ্যগুলো কোনো অলঙ্করণ ছাড়াই নিজেদের ভয়াবহতা প্রকাশ করার জন্য যথেষ্ট। পর্ব ৫, নিষ্ঠুরতার এক প্রদর্শনী। এখন একটু গভীরভাবে ভাবার বিষয় হল
কিভাবে এই মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত চরম শারীরিক সহিংসতার পটভূমি তৈরি করে দেয়। মিলিটারির এই অপারেশনটি কিন্তু কেবল মানুষ মারা নয়, বরং পুরো গ্রামকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা ছক। মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে কিভাবে আস্ত একটা সমাজকে পঙ্গু করে দেওয়া যায়, এটা তার এক জ্বলন্ত দৃষ্টান্ত। মেজর এজাজ আহমেদের এই উদ্ধৃতিটি লক্ষ্য করা যাক। মানুষকে ভয় পাইয়ে দেওয়ার মাঝে এক ধরনের আলাদা আনন্দ আছে। এটা কোনো সাধারণ অপরাধীর কথা নয়, এটা একজন সুশিক্ষিত সামরিক অফিসারের ঠান্ডা মাথার দার্শনিক বিশ্লেষণ। ক্ষমতার অপব্যবহার যখন অভ্যাসে পরিণত হয়, তখন তা কিভাবে আনন্দদায়ক হয়ে ওঠে, ঠিক এখানেই নিহিত রয়েছে পুরো অপারেশনটির আসল বিভৎসতা। আর ঠিক তার বিপরীতে 11 বছরের ছোট্ট শিশু বীরুর আর্তনাদটি শোনা যাক। দাদা, আমার বড় ভয় লাগে। অত্যাচারী সেই ঠান্ডা দর্শনের বিপরীতে এই ছোট্ট শিশুর অসহায়ত্ব এমন এক হৃদয় বিদারক বৈপরীত্য তৈরি করে, যা যে কোনো বিবেকবান মানুষকে স্তব্ধ করে দিতে বাধ্য। এই হত্যাযজ্ঞ কেবল কাউকে মুছে ফেলার জন্য ছিল না। মনা এবং তার ছোট্ট ভাই বীরুকে জলার পানিতে নামিয়ে গুলি করা হয়, শুধুমাত্র গ্রামের মানুষের মনে একটা স্থায়ী ভয়ের বীজ বুনে দেওয়ার জন্য। আজিজ মাস্টার এই পুরো ঘটনাটি পলক না ফেলে দেখতে বাধ্য হন, আর ইমাম সাহেব বমি করে ফেলেন। এই একটি দৃশ্য পুরো উপন্যাসের ট্র্যাজেডিকে একেবারে এক বিন্দুতে নিয়ে আসে। পর্ব 6, যুদ্ধের বাস্তবতা। এখানে দুজনের একটা চমৎকার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ফুটে উঠেছে। শোষক মেজর এজাজ তার যাবতীয় নিষ্ঠুরতাকে টিকে থাকার লড়াই এবং ঐতিহাসিক প্রয়োজনীয়তা হিসেবে জাস্টিফাই বা যুক্তিসিদ্ধ করার চেষ্টা করেন। অন্যদিকে রফিক, যে কিনা একজন বাঙালি অনুবাদক ও কোলাবোরেটর, সে একদম নিশ্চুপ থাকে। তার এই নীরবতার আড়ালে লুকিয়ে থাকে এক গভীর দ্বন্দ্বময় অপরাধবোধ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গ্রামের ভেতর দিয়ে এই দুজনের হাঁটার দৃশ্যটি আসলে অনেক না বলা কথা বলে দেয়। আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা এসে দাঁড়াই কালী মন্দিরের সামনে। এই জায়গাটি হয়ে ওঠে একটি অন্ধকার আশ্রয়স্থল। এখানে দশভুজা মূর্তির পেছনে লুকিয়ে থাকে বলাই। আর সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয় তখন, যখন রফিক জেনেও মেজরকে বলায়ে লুকিয়ে থাকার কথাটা বলে না। মেজর কিন্তু ঠিকই বুঝতে পারেন যে রফিক তার সাথে এক নীরব বিশ্বাসঘাতকতা করেছে। এই যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, এটা গল্পের শেষে এক অদ্ভুত মাত্রা যোগ করে। তো আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে চলে এসেছি। যুদ্ধ শেষে মানুষের আত্মার ঠিক কতটুকু অবশিষ্ট থাকে? দীর্ঘ সময় ধরে এই প্রশ্নটি অনুরণিত হতে থাকবে। মেজর এজাজ, আজিজ মাস্টার বা নীরব রফিক কেউই আর আগের মতো থাকে না। আশা করি এই সেশনের মাধ্যমে যুদ্ধের এই জটিল মনস্তাত্ত্বিক দিকটি পরিষ্কারভাবে তুলে ধরা গেছে। এই প্রশ্নটি ভাবনার খোরাক হিসেবেই থেকে যাক। আজ এ পর্যন্তই।